রাত 11:30। আমি রেল স্টেশনে বসে পা দোলাচ্ছি আর চিন্তা করছি কোথায় যাওয়া যায়, চট্টগ্রাম নাকি কক্সবাজার। চট্টগ্রাম যাওয়াটাই বেশি সুইটেবল মনে হচ্ছে। আমি কিম তেয়ং সবার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসিনি, বিয়েটা সম্পন্ন করে তবেই পালিয়েছি। এমন নয় যে আমি বিয়ে করতে চাই না, বিয়ে করার শখ আমার 16 আনা, কিন্তু সমস্যাটা হলো আমার বর মহোদয়। বাবা রাগ করে 70 বছরের বুড়োর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার মতো 19 বছরের যুবতীর জন্য তা মেনে নেওয়া অসম্ভবের উপর দিয়ে অসম্ভব, যার ফলাফল হিসেবে আমি এখন রেল স্টেশনে বসে আছি। চারদিকে মানুষ নেই বললেই চলে। মনের ভিতর অজানা ভয় যে দানা বেঁধে চলেছে তা বেশ বুঝতে পারছি। আর এই ভয়টাকে বিস্ময়ে রূপান্তরের সুযোগ করে দিয়ে একটা ছেলে হুট করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমার চোখ তো রীতিমতো বেরিয়ে আসার উপক্রম। এসব কি? এমন কোনো এক্সপিরিয়েন্স জিন্দেগিতে দ্বিতীয়বার হয়েছিল কি না ভাবছি। না, হয়নি। কি বলবো বুঝতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করে যেই না কিছু বলতে যাব, ঠিক তখনই ছেলেটা আদুরে গলায় বলল, কি হলো? চুপচাপ বসে না থেকে চুলগুলো টেনে দেন না, মাথা ব্যথা করছে তো। শুনো কথা, বেটা তোর মাথা ব্যথা করছে তো আমার কি রে? আমি কি তোর বউ নাকি যে চুল টেনে দেবো? কেমন অসভ্য ছেলে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে এই আহম্মকটাকে এক উষ্টায় উগান্ডা পাঠিয়ে দেই। এই যে মিস্টার, এটা কোন ধরনের অভদ্রতা? উঠুন বলছি। কই উঠবো? আপনার উপর? ছি 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 ছি, এমন পাবলিক প্লেস এসব কি বলছেন? ছেলেটা বাঁকা হাসি দিয়ে কথাটা বলল। ছেলেটার কথা শুনে মেজাজটা আরো বিগড়ে গেল। কেমন ফাজিল ছেলে, শালা গন্ডার একটা। জাস্ট শাট আপ। ফালতু কথা বন্ধ করে আমার কোল থেকে উঠে বসুন। অসভ্য ছেলে একটা। ন্যূনতম লজ্জা বলতে নেই আপনার? আরে লজ্জা তো মেয়েদের ভূষণ, ছেলেদের লজ্জা পেতে নেই। তার চেয়ে বরং আপনি আমার হয়ে একটু লজ্জা পেয়ে যান, আমিও দেখি লজ্জা পেলে আপনাকে কতটা সুন্দর লাগে। চোখ টিপে বলল ছেলেটা। আপনি উঠবেন? ওকে ওকে, রিল্যাক্স ম্যাম, উঠে গেছি। হ্যাপি নাও? তোর মাথাটা কেটে রেল লাইনে পিষে দিতে পারলে হ্যাপি হতে পারতাম, তার আগে নেই। যত সব আবাল জনগণ। বিড়ি করে কথাটা বললাম। কি ব্যাপার ম্যাডাম, কি ভাবেন? তাতে আপনার কি? যান তো এখান থেকে, আর আমাকে একা থাকতে দিন। গট ইট? বললেই হলো? রেল স্টেশন আপনার শ্বশুরের নাকি যে বললেই শুনতে হবে? আপনি আপনি আসলে একটা ডিস্টার্ব। ওকে ফাইন, আপনি থাকুন, আমিই যাচ্ছি। কথাটা বলেই ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা ধরলাম আমি বুঝি না আল্লাহ কি আমার কপালে এমন আবাল টাইপের মানুষের সাথে দেখা হওয়াটাই লিখে রাখছে নাকি। যত সব আজাইরা শান্তিতে বসে থাকতেও দিচ্ছে না। কথাগুলো ভাবতেই চরম বিরক্তি যেন হানা দিল পুরো শরীর জুড়ে। এটা দিয়ে লোকটা দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো। কি সমস্যা আপনার? আমার পিছু পিছু আসছেন কেন? ব্রুকুচকে বিরক্তি নিয়ে বললাম আমি। পিছু পিছু কই, আমি তো আপনার পাশাপাশি হাঁটছি। তা পাশাপাশি বা হাঁটছেন কেন শুনি? ব্যাপক ইচ্ছে করছে আপনার সাথে রোম্যান্স করি। হোয়াট? এত চেঁচাচ্ছেন কেন বলুন তো? আমি বুঝাতে চাইছিলাম আপনার সাথে হাঁটতে ইচ্ছা করছে, ব্যাস। বাট আমার মোটেও ইচ্ছা করছে না, সো প্লিজ গো ব্যাক। নো, আই ক্যান্ট। এনিওয়ে, আপনি কোথায় যাবেন? আমি দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, জাহান্নামে। ও রিয়েলি? এখানে জাহান্নাম যাওয়ার ট্রেন আছে নাকি? আপনি একটু চুপ করবেন প্লিজ? ওকে ওকে, চুপ করব। আগে বলুন যাচ্ছেনটা কোথায়? চট্টগ্রাম। নাও হ্যাপি, এখন চুপ করুন প্লিজ। তার মানে দুটো ট্রেন? তাহলে এত আগে এসেছেন কেন? দুটো না, 12টার ট্রেন। মাত্র 10 মিনিট বাকি। এখন আপাতত পকপক করা বন্ধ করুন। মিস কেশবতী, আপনি হয়তো জানেন না যে চট্টগ্রামের ট্রেনটা আজ 2 ঘন্টা লেটে আসছে, আর আমার পকপকও 2 ঘন্টা পর্যন্ত আপনাকে সহ্য করতে হচ্ছে। কি? জি। দাঁত কেলিয়ে বলল ছেলেটা। আপনি মগার মতো হাসি বন্ধ করে এখান থেকে যান তো, বিরক্ত লাগছে। উফ। কথাটা শেষ করতেই দেখি কয়েকটা ছেলে এদিকে আসছে। তাদের হ্যাবলাকান্তর মতো হাঁটা দেখেই বুঝতে পারছি যে তারা ড্রাঙ্ক। ভয়ে প্রাণ পাখি ক্রমাগত ডানা ছাপটাচ্ছে। তখনই মিস্টার বকবক বলে উঠলেন, ওকে মিস অর মিসেস, আই এম গোয়িং, এনজয় ইয়োরসেলফ। বাঁকা হাসি দিয়ে বলল লোকটা। লোকটার কথা শুনে আত্মা শুকিয়ে গেল আমার। বলে কি? তাড়াতাড়ি খপ করে লোকটির হাত চেপে ধরলাম। করুণ গলায় বলে উঠলাম,
প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তো এমনি এমনি বলছিলাম, আপনি এখানেই বসুন, আই হ্যাভ নো প্রবলেম। না না ঠিক আছে, আমি ওদিক গিয়ে বসছি। শুধু শুধু আপনাকে ডিস্টার্ব করে কি লাভ বলুন? আমি বলছি তো এখানেই বসুন, আমি একদম ডিস্টার্ব ফিল করবো না, প্লিজ। আচ্ছা, এত করে যখন বলছেন তখন ঠিক আছে। লোকটি আমার পাশে হাত পা টান টান করে বসে পড়লো, কিন্তু আমার নজর ওই ছেলেগুলোর দিকে। ওরাও একটু দূরে চিটপটাং হয়ে শুয়ে পড়লো। আমি বারবার ঢোক গিলে চলেছি, গলা রীতিমতো শুকিয়ে কাঠ। শুনুন মিস, আরো তো 2 ঘন্টা বাকি, চলুন রাস্তা ধরে হেঁটে আসি। ওনার কথাটা শুনেই ভ্রু কুচকে তাকালাম। বেটার মতলবটা কি? আমাকে কিডন্যাপ টিডন্যাপ করতে চাচ্ছে না তো? মাই গড! চলুন, বেশ ভালো লাগবে। এক রাতের জন্য আমরা না হয় হিমু রূপা হয়ে যাব। যদিও রূপা হিমুর সাথে মাঝরাতে হাঁটতে বের হয়নি, আপনি না হয় সেই রেকর্ড ভেঙে দিবেন। কি যাবেন মিস? জি না, আমার রূপা হওয়ার কোনো শখ নেই, আমি এই হিসেবেই বেশ আছি। ও তাহলে আপনি থাকেন, আমার আবার হিমু হবার খুব শখ, তাই আমি চললাম। কথাটা বলেই উনি হাঁটা দিলেন। কি আর করার, একা একা তো বসেও থাকতে পারবো না, তাই ওনার পেছনেই হাঁটা দিলাম। ফাঁকা রাস্তায় দুজন পাশাপাশি হেঁটে চলেছি। দুজনেই নিস্তব্ধ রাতের শহর দেখতে ব্যস্ত। অন্যরকম এক স্নিগ্ধতা বিরাজ করছে চারপাশে। আমার হাতে কয়েকটি কদম ফুল রাস্তার পাশে গাছ থেকে লোকটি পেড়ে দিয়েছে। এটা নাকি হালকা জ্যোৎস্নায় মেয়েদের জন্য বেস্ট গিফট। আমিও হালকা হেসে গ্রহণ করলাম। এতক্ষণে লোকটির দিকে তীক্ষ্ণ নজরে তাকালাম। লোকটি সুদর্শনই বটে, বেশ লম্বা ও স্বাস্থ্যবান, মাথা ভরা কোকড়ানো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে সাদা শার্ট, কালো জিন্স। ফর্সা শরীরে বেশ মানিয়েছে বলেই মনে হচ্ছে। সব মিলে সুপার টাইপ। ওনাকে আর চোখে দেখছিলাম, তখনই তিনি দাঁড়িয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বললেন, চলুন চা খাই। সোডিয়ামের আলোতে মাঝরাতে চা খাওয়ার মজাই আলাদা। আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। না করার প্রশ্নই আসে না। কতদিনের শখ আমার, মাঝরাতে টঙের দোকানে বসে চা খাবো, পাশে থাকবে ভালোবাসার মানুষটি। এখন ভালোবাসার মানুষটা না থাকলেও চা তো খেতে পারছি, এটাই অনেক। চা খাওয়া শেষ করে আবারও হাঁটা দিলাম। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে, অসম্ভব ভালো লাগা কাজ করছে। সেই ভালো লাগার ছোঁয়া লোকটির উপরও গিয়ে পড়ছে বারবার। পাশেই গোলার দোকান দেখে আবারও থামলাম। বাচ্চার মতো গোলা খাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়লাম দুজনেই। আর অবশেষে জিতটা আমারই হলো। ফোনের ঘড়িতে 1:40 এতটা সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি, নয়তো এই ট্রেনটাও মিস। কিন্তু কেন জানি মনে হচ্ছে হয়ে যাক মিস, থেকে যাই এখানেই। আচ্ছা, আপনি কোথায় যাবেন? কৌতূহলী চোখে বললাম আমি। বউ খুঁজতে যাব। মানে হলো আমার সুন্দরী বউকে আমি হারিয়ে ফেলেছি, ওকেই খুঁজবো। আপনার ওয়াইফ বুঝি খুব সুন্দর, আর হারালো কিভাবে? তা আর বলতে, প্রথম দেখাই প্রেমের নদীতে ডুবে মরছি। না পারি সাঁতার যে পারে উঠে আসবো, কিন্তু তার সেদিকে পাত্তাই নেই, ইচ্ছে মতো উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমার ওয়াইফের পিক দেখবেন? অবশ্যই দেখান। কথাটা বলতে যেন আমার গলায় আটকে যাচ্ছিল। ওনার ওয়াইফ আছে কথাটা নিতে যেন বড্ড কষ্ট হচ্ছে। উনি আমার সামনে মোবাইলটা ধরলেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে তো আমি পুরোই অবাক। এ কি, এ তো আমার পিক। এটাই তো আমার বউ। কি সব বলছেন আপনি? ফাজলামো বন্ধ করুন। ফাজলামো কেন করতে যাব জানেমান? ফাজলামো তো তুমি করেছো, আমাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছ। কিন্তু আমার বর তো বুড়ো, আপনি তো ইয়াং, এটা কিভাবে সম্ভব? তুমি আসলেই পাগল। আপুরা তোমার সাথে মজা করেছে, আর তুমিও তা শুনে ঢ্যাং ঢ্যাং করে চলে যেতে দিচ্ছিলে বরকে না দেখেই। আরে বাবা যেভাবে বললো, তারপর আর দেখা দেখি করতে গিয়ে ফেসে যাওয়ার প্রশ্নই আসছে না। তাছাড়া আমি কি করে বুঝবো আমার বর বুড়ো না হেব্বি স্মার্ট? কথাটা বলে ওনার গালে একটা চুমু বসিয়ে দিলাম, আর সাথে সাথে লজ্জায় লাল হয়ে উঠলো আমার দুই গাল। ছি ছি, কি করে ফেললাম। এজন্য বলিতে মাথা ঠান্ডা রেখে কাজ কর। লজ্জায় এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার বাসার পথে পা বাড়ান। আমাদের অদ্ভুত বিয়ের অদ্ভুত বাসর রাত প্রায় শেষের দিকে, তবে বাসর রাতটা তেমন খারাপ কাটেনি, কি বলো? আর যা বাকি আছে তা না হয় রুমে গিয়ে। চোখ টিপে কথাটা বলল লোকটা। আপনি আসলেই একটা অসভ্য। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি এই রেল স্টেশনে?
সেই রহস্য তো বলা যাবে না, ওটা নাতি নাতনিদের জন্য রেখে দিয়েছি, ওদের শোনাবো। তাই বলে আমাকে বলা যাবে না? জি না, এখন চলো তো। হাতটা নিয়ে গেল লোকটা। হাতে হাত রেখে দুজনেই হেঁটে চলেছি। অশান্ত মনটা এখন বেশ শান্ত, যদিও পাশে থাকা মানুষটির নামটিও এখনো জানি না। তবুও একটা তীব্র টান অনুভব করছি তার প্রতি। কিছু ভালোবাসা রাতের আধারে বিলিয়ে দিতে দোষ কি?